নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। তো চলো সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করা যাক। আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি আর বাইপাসের রাস্তা ধরে চললাম একটু ঘুরু করতে। কোথায় যাচ্ছি দাঁড়াও বলছি। একদিনের জন্য ছুটি কাটাতে আমরা চলে যাচ্ছি আজকে মুকুটমণিপুর। আর এখন আমরা রানীগঞ্জ ক্রস করে পৌঁছে গিয়েছি মেজিয়ার ব্রিজের কাছে। মেজিয়ার ব্রিজটা আগে ছিল কাঠের, কিন্তু এখন এটা ভালোভাবে বানানো হয়েছে। এই পাশ দিয়ে গাড়ি যায় আর ওই পাশটা দিয়ে ট্রেনের লাইন। আর এই দিকে দেখো নদীতে একটুও জল নেই, শুধু বালি দেখা যাচ্ছে। অনেকটা যাওয়ার পরে যেখানে নদী প্রায় শেষ হয়ে এসছে সেই জায়গাতে গিয়ে আমরা একটুখানি জলের রেখা দেখতে পেলাম। রাস্তাতে এত বেশি কুয়াশা ছিল যে ভিডিওটা পুরো ক্লিয়ার আসছিল না। আর এই সূর্যের আলো নদীর জলের ওপর পড়ে যে ছিকমিক করছিল সেটা দেখতে কিন্তু অপূর্ব লাগছিল। আসলে এত ভোরে তো আমরা কখনো কোথাও বেরোই না বাইরে কোথাও যাওয়া ছাড়া। প্রত্যেক দিনই সকালে উঠে আমাদের ঘরেই কাজ থাকে, আর আমি স্কুল যাই মোটামুটি 9:30 নাগাদ। তো তখন তো ভালো রোদ হয়ে যায়, তাই রাস্তায় কুয়াশা থাকে কিনা সেটা আমি জানতে পারি না। আজকে বেরিয়েছি বলে জানতে পারছি। আর যে রাস্তাটা দিয়ে এখন আমরা পেরোচ্ছি এটাও কিন্তু অপূর্ব সুন্দর। দুপাশে ঘন জঙ্গল আর মাঝখানে এই রাস্তাটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। রবীন্দ্রসঙ্গীত শুনতে শুনতে রাস্তাটা ক্রস করছিলাম, একটা আলাদাই ফিলিংস আসছিল। এই রাস্তাটা একটুখানি গিয়ে আমাদের ডান দিকে একটা টার্ন পড়ছে। এই দিক দিয়ে গেলে আমরা শুশুনিয়া পৌঁছে যেতে পারবো। এই রাস্তাটা হচ্ছে শুশুনিয়া যাওয়ার রাস্তা, সেদিকে আমাদের যাওয়ার নেই। আমরা যাচ্ছি মুকুটমণিপুর, সুতরাং আমাদের ডেস্টিনেশন একদম সোজা পথ ধরে আমরা এগোতে লাগলাম। আর এই রাস্তাটা দিয়ে যখন আমরা পেরোচ্ছিলাম রাস্তার দুই ধারে মাঝে মাঝে কোথাও দেখছি একটা ছোট ছোট ঝোপের মতো করে সেখানে গুড় তৈরি হচ্ছে। আর এই নলেন গুড়ের গন্ধটা এত ভালো লাগছিল যে কি বলবো। আমরা ঠিক করলাম বাড়ি যাওয়ার পথে সেখান থেকে গুড় কিনবো। আর এই রাস্তার ধারে সর্ষের ক্ষেতটা দেখে আমরা নিজেদেরকে থামিয়ে রাখতে পারলাম না। গাড়ি দাঁড় করে সর্ষে ক্ষেতে এসে একটু ভিডিও ফটো নিয়ে চাটা খেয়ে তারপরে আবার আমরা রওনা দিলাম। আর এখন আমরা যে ব্রিজটা ক্রস করছি এটা দ্বারকেশ্বর নদীর ওপরে ব্রিজটা। দেখো মনে হচ্ছে না কিন্তু এটা নদী, একদম শুকনো জলের একদম সরু একটা রেখা মাঝখানে আমরা ক্রস করে এলাম। তারপরে আর জলের জও দেখতে পেলাম না। এবার ব্রেকফাস্টটা সেরে নেওয়ার পালা, তাই গাড়ি দাঁড় করিয়ে এই কাকুর দোকান থেকে আমরা চপ আর মুড়ি নিয়ে নিলাম। বাঁকুড়ার চপ তো বিখ্যাত, সবাই জানো। বাঁকুড়া এসে চপ না খেলে হয়? চপ আর মুড়ি দিয়েই আজকের ব্রেকফাস্টটা করে নিলাম, সাথে ছিল চা। ব্রেকফাস্ট করার পর আবারও আমরা গাড়িতে চেপে পড়লাম। এবার আমরা সোজা পৌঁছে যাচ্ছি একবারে মুকুটমণিপুর। মাঝখানে আর কোথাও দাঁড়াইনি আমরা। মুকুটমণিপুর পৌঁছেই যে কংসাবতী ড্যামের রাস্তাটা আছে সেখানে ঢোকার মুখেই এন্ট্রি ফ্রি লাগে। গাড়ির জন্য আমরা এন্ট্রি ফি কাটিয়ে নিয়ে তারপরে এখন আমরা এগিয়ে চলেছি কংসাবতী ড্যামের দিকে। আর এইদিকে কোনো একটা প্রোগ্রাম হচ্ছিল, আজকে ভিড়ও ছিল ভীষণ রকমের। তো ভিড় ঠেলে আমরা এগিয়ে যেতে যেতে ড্যাম দেখতে দেখতে এগিয়ে গেলাম। আর এখানে ড্যামে এখন জল নেই, একদমই শুকনো, দেখতেই পাচ্ছ। লক গেটগুলোও বন্ধই ছিল। তো পার্কিং এরিয়াতে আমরা পৌঁছে গাড়ি পার্ক করে চারিদিকটা একটু ঘুরে দেখলাম। আর আজকে এখানে প্রচুর পিকনিক হচ্ছিল, যার জন্য বাইরের থেকে বড় বড় বাসগুলোও ছিল। তারপরে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গিয়েছি একদম ড্যামের ধারে। এখানে অটোও পাওয়া যায়, আবার এখানে নৌকারও ব্যবস্থা আছে। তো অটো করেও পুরো ড্যামটা ঘুরে দেখতে পারো। কিন্তু আমরা ঠিক করলাম এখানে যখন এসেছি আমরা অটো করব না, আমরা বোট এখানে ভাড়া করব এবং বোটে করেই পুরো ড্যামটা ঘুরে দেখব। পার হেড 200 টাকা করে বোট ভাড়া পড়লো। এনারাই সারা দিন পুরো এরিয়াটা ঘুরে দেখাবেন। 4টে পয়েন্ট রয়েছে, সেই 4টে পয়েন্ট ইনারা ঘুরে দেখাবেন। আর এখানে কিন্তু কোনো টাইম লিমিট নেই যে একটা পয়েন্টে এতক্ষণই থাকা যাবে, তার বেশি থাকা যাবে না, এরকম ইনারা কোনো রকম কোনো কিছু আমাদেরকে বলেননি। আমরা বোটে জাস্ট চেপেছি, বোট ছেড়েছে, আমরা প্রথম ডেস্টিনেশনে পৌঁছেছি এবং সেখানেও অনেক বোট দাঁড়িয়ে আছে। যদি আপনারা যে বোটে করে প্রথম ডেস্টিনেশনে পৌঁছেছেন সেই জায়গাটা ঘুরে আসার পরে আবার যখন ফেরিঘাটে এসে সেই বোটটা দেখতে
দেখতে পাচ্ছেন না মনে হচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা ওখানে আরও যে বোটগুলো ছিল যে কোনো একটা বোটের মধ্যে চেপে নিতে পারেন। তারা আবার আপনাকে বাইরের যে আরও জায়গাগুলো আছে, পয়েন্টসগুলো আছে, সেগুলো ঘুরে দেখাবেন। এমন নয় যে তার জন্য আলাদা করে পে করতে হবে। পেমেন্ট একবারই করতে হবে, 200 টাকা পার হেড, ব্যাস এটাতেই হয়ে যাবে সারা দিনের ঘোরা। তো আমরা বোটে চেপে পড়েছি। আস্তে আস্তে বোটের স্পিডটাও বেড়েছে আর দেখতে অপূর্ব লাগছিল, চারিদিকে নীল জলরাশি আর আমাদের বোট এগিয়ে চলেছে জলের মধ্যে দিয়ে। জল তো আমি ভালোবাসি সব সময়, এটা তো আর নতুন করে বলার কিছুই নেই। এখানে বোটের মধ্যে একটা বোটে 15 জন করে নিচ্ছিলেন ওনারা। তো আমাদের সাথে আরও যারা ছিলেন তারাও কিন্তু বেশ ভালো ছিলেন, আমাদের সঙ্গে সবার সাথে ভালো আলাপ হয়ে গেছিলো। সবাই মিলে হাসি ঠাট্টা করতে করতে আমরা জার্নিটা করছিলাম, বেশ মজা হচ্ছিল, মনে হচ্ছিল না তারা আমাদের কাছে অচেনা। আমরা সবাই বেশ এনজয় করছিলাম জিনিসটাকে। তো দেখতে দেখতে আমরা আমাদের প্রথম যে ডেস্টিনেশনটা, যে পয়েন্টটা, সেই পয়েন্টের কাছে একদম পৌঁছে গেছি। দূরে ওই যে দেখা যাচ্ছে ছোট্ট ছোট্ট বোটগুলো, সেইখানটাতেই আমরা যাচ্ছি। এটাই হচ্ছে প্রথম ভিউ পয়েন্ট। জায়গাটা হচ্ছে পরেশনাথ শিব মন্দির। তো আমরা প্রথমে ভাবছিলাম যে এইভাবে বোটে না এসে যদি অটো করতাম তাহলে বোধহয় আমাদের সময়টা অনেকটা বেঁচে যেত, বেশ ভালো হতো। কিন্তু বোট করার পর এখন মনে হচ্ছে না, অটো না করে বোটে এসেছি এটাই যেন বেশি ভালো লাগছে। কেননা অটোতে তো আমরাই 4 জন থাকতাম আর বাইরের কেউ থাকতো না। তাই এখানে এতগুলো মানুষের সাথে এত ভালোভাবে আলাপ পরিচয় হওয়ার পর এখন এই জায়গাটা বেশ ভালোই লাগছে। তো পৌঁছে গেছি আমরা আমাদের প্রথম ভিউ পয়েন্টে। আর এখানে থেকে যে ড্যামটা দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে। আস্তে আস্তে আমরা ড্যামের ওপর দিকটাতে উঠছি, যাচ্ছি ওই পরেশনাথ শিব মন্দিরের ওই রাস্তাটাতে। রাস্তাটা বেশ ভালো ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, আর ভিড়ও ছিল। রোদটাও তার সাথে ভীষণ চড়া উঠেছিল। আমরা সোয়েটারগুলো গাড়িতে না রেখে এসে ভীষণ বড় ভুল করেছি সবাই, গরমে হাঁসফাঁস করছিলাম। তো পৌঁছে গিয়েছি মন্দিরটার কাছে। এই মন্দিরটা একটু পাহাড়ের ওপরে, বেশ কয়েকটা সিঁড়ি ধাপ পেরিয়ে তারপরে শিব মন্দিরটা। তো প্রথমে সিঁড়ির ধাপ উঠতেই এক পাশে দেখা যাবে মা কালীর এক মূর্তি রয়েছে, সেখানে মূর্তি ওখানটাতে আমরা প্রণাম জানিয়ে তারপরে আমরা আরও একটুখানি এগিয়ে গেলাম। এদিকে গরমের চোটে আমাদের নাজেহাল অবস্থা হচ্ছিল, কিন্তু কিছু করার ছিল না আমাদের। সেই সময় বাধ্য হয়ে সোয়েটারগুলোকে কাঁধে পিঠে হাতে যেভাবে যে পেরেছে সেইভাবেই আমরা ক্যারি করছিলাম আর সিঁড়ি দিয়ে উঠছিলাম। উঠতে উঠতে যে পাশের ভিউ পয়েন্টসগুলো ছিল সেগুলো কিন্তু বেশ ভালো ছিল, আমরা বেশ কিছু ফটো তুলেছি। তারপরে মন্দিরের ভেতরে গিয়ে এখানে ঠাকুর প্রণাম করে আমরা বাকি জায়গাটাও ঘুরে দেখলাম। এখানে কিছু গার্ড ছিলেন, তারা একটা বড় পাথরের মতো জায়গা আছে, পাথর না একটা পাহাড় টাইপেরই ওটা বলা যায়, কেননা এই পুরোটাই তো পাহাড় ভেঙেই বানানো ধাপ কেটে। তো তার মধ্যে অনেকেই ওপরে উঠে ছবি তুলছিলেন, তারা সেইগুলো থেকে বাঁচাচ্ছিলেন সবাইকে। তো এখানে মন্দির দর্শন করার পর আমরা এখন এগিয়ে চলেছি পরেশনাথ কালী মন্দিরের কাছে। এখানে মা কালীর এক মূর্তি আছে। দূর থেকে মন্দিরটা দেখতে পেলাম, জানতাম না জিনিসটা, কিন্তু মন্দিরটা দেখে মনে হলো ওটা কি মন্দির, এসেছি যখন চলো একবার ঘুরে যাওয়া যায়। কাছে এসে দেখতে পেলাম এটা পরেশনাথ কালী মন্দির, আগেরটা ছিল পরেশনাথ শিব মন্দির আর এটা মা কালীর মন্দির। তো মা কালীর মন্দিরে এসে মা কালীকে প্রণাম জানিয়ে এবার আমরা আমাদের যে ফেরিঘাট ছিল সেই ফেরিঘাটের দিকে রওনা দিলাম। আর রাস্তার ধারে এখানে দিদি কামরাঙা আর পেয়ারা মাখা বিক্রি করছিল, তো সেগুলোকে দেখে তো আর নিজেকে আটকে রাখতে পারলাম না, তাই আমরা এখান থেকে কামরাঙা আর পেয়ারা মাখা কিনে নিলাম। আর খেতে কিন্তু বেশ ভালো ছিল। এমনিতেও পেয়ারা মাখা খেতে আমাদের ভালোই লাগে, কামরাঙাটা আমি এর আগে কোনো দিন খাইনি এইভাবে মেখে। তো খেয়ে দেখলাম বেশ ভালো ছিল, আর কামরাঙাটা খুব মিষ্টিও ছিল, বেশ ঝাল দিয়ে মেখে দিয়েছিল বলে খেতেও বেশ ভালো লাগছিল। এগুলো খেতে খেতে আমরা আবার আমাদের ফেরিঘাটের কাছে পৌঁছে গেলাম। আর ফেরিঘাটে পৌঁছে আমরা আমাদের তো যথারীতি যে নৌকাটাতে এসেছিলাম সেই বোটটাকে মিস করেছিলাম, তাই অন্য একটা বোট যেটা এখানে দাঁড়িয়েছিল সেই বোটে চাপলাম। আর চাপার পরে আমাদের এখন নেক্সট যে পরে ডেস্টিনেশন জায়গাটা আছে সেই জায়গাতে বোটটা নিয়ে যাবে আমাদের। তো প্রথমে এখানে যতক্ষণ না 15 জন হয় ততক্ষণ বোট ছাড়ে না, আমরা বেশ অনেকক্ষণ অপেক্ষা করলাম কতক্ষণে বোটটা পুরো ভর্তি হবে। তো বোট ভর্তি হয়ে গেছে, আমাদের বোট এবার ছাড়ছে আস্তে আস্তে।
তো আমাদের নেক্সট যে ডেস্টিনেশনটা সেটা হচ্ছে বনপুকুরিয়া হরিণ উদ্যান। এটা অ্যাকচুয়ালি একটা ডিয়ার পার্ক, আর এই ডিয়ার পার্কটা ছাড়াও এখানে আরও একটা পার্ক রয়েছে, ছোট্ট মতো পার্কটা, কিন্তু নাকি খুব সুন্দর। তো আমরা এখন সেখানেই এগিয়ে চলেছি। বোট ছেড়ে দিয়েছে, প্রকৃতির দৃশ্য এনজয় করতে করতে এখন আমরা এগিয়ে চলেছি। আর এর মাঝে আমি ভিডিওর ক্লিপ নিতে ভুলে গেছিলাম, আমরা পেরিয়ে এসেছি এখানে 3টে নদীর মোহনা আছে, মোহনা বলতে ভুল হবে, সঙ্গম স্থল বলছেন এনারা। এখানে 3টে নদী একসাথে এসে মিশেছে সেই জায়গাটা। তো যাই হোক, আমরা যখন আবার ফিরে যাচ্ছিলাম সেই সময় আমি ভিডিওটা নিয়েছি, একটুখানি পরে যে ক্লিপটা আসছে সেখানে আমি দেখাবো সেই জায়গাটা। তো আমরা এখন নেমে পড়েছি বনপুকুরিয়া ফেরিঘাটে আর এগিয়ে চলেছি ডিয়ার পার্কে যাওয়ার উদ্দেশ্যে। তো যাওয়ার আগে এখানে ছোট ছোট এই যে খোলা ভ্যানগুলো রয়েছে, সেই মোটর চালিত খোলা ভ্যানগুলো ভাড়া করতে হবে, পার হেড 40 টাকা করে ভাড়া। তো ভ্যান ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকবে, পুরো জায়গাটা ঘুরে দেখাবে। টিকিট কাটা হয়ে গেছে, ভ্যানে চাপাও হয়ে গেছে, কিন্তু রাস্তায় যেতে যেতে শুনলাম যাওয়া নাকি বেকার, এখানে কোনো হরিণ দেখা যাবে না, সবাই বেকার গেছে। যারা ওখান থেকে ঘুরে আসছিল তারা কেউ হরিণ দেখতে পায়নি, তো তারা বলতে বলতে যাচ্ছিল বেকার যাচ্ছেন, হরিণ একটাও নেই। তো তাদের লাকটা বোধহয় খারাপ ছিল, তাই তারা একটাও হরিণ দেখতে পাননি। তাদের কথা শুনে আমরা একটু দুঃখ প্রকাশ করেছিলাম ঠিকই, ভেবেছিলাম যে বেকারই যাচ্ছি, কিন্তু না, আমাদের ভাগ্যটা বেশ ভালো ছিল। আমরা একটা দুটো না, আমরা বেশ অনেকগুলো হরিণ দেখতে পেয়েছিলাম। কিছু কিছু জায়গায় ছিল হরিণগুলো এমনভাবে ছোট ছোট গাছপাতার মধ্যে লুকানো অবস্থায় ছিল যে ক্যামেরায় আসছিল না, কিন্তু চোখে আমরা দেখতে পাচ্ছিলাম। আসলে এখানে 3টে একদম পরপর পরপর কাঁটাতারের বেড়া বা নেট জাতীয় দিয়ে হরিণগুলোকে প্রোটেক্ট করে রাখা ছিল। সব থেকে বাইরের লেয়ারটা ছিল একদম কাঁটাতারের বেড়া, আর তার ভেতরে আরো 2টো নেট দেওয়া লেয়ার ছিল, কিন্তু হরিণগুলো সেই নেটের লেয়ার টপকে একদম মানুষের কাছে চলে আসছিল। এখানে পরিষ্কার লেখা ছিল যে হরিণদেরকে বাইরের কোনো খাবার দেবেন না, কিন্তু মানুষ তো সেটা শোনে না, মানুষ তো আর সেগুলো বুঝতে চায় না। তাকে বাইরে থেকে বিস্কুট, কেউ লুচি, এই সমস্ত জিনিস দিচ্ছিল, আর হরিণগুলো সেই লোভে এসে খাচ্ছিল। এত মানুষ তাদের গায়ে হাত বুলাচ্ছে, তারা কিন্তু বিরক্ত ফিল করছিল না। যদি বিরক্ত ফিল করতো তাহলে কিন্তু এই জায়গাটাতে এগিয়ে আসতো না, তারা কিন্তু পিছিয়ে যেত। কিন্তু না, তারা এখানেই ছিল। এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো হরিণের গায়ে হাত দিয়ে কিন্তু বেশ এনজয় করছিল, আর আমাদেরও ভালো লাগছিল এত হরিণ দেখতে পেয়ে। ছোট বড় অনেক ধরনের হরিণ এখানে ছিল। এতগুলো হরিণ দেখতে পেয়ে আমাদের তো বেশ আনন্দ হচ্ছিল, আর মনে মনে ভাবছিলাম ওই লোকগুলোর কথা শুনে যদি এখানের ঘোরাটা ক্যান্সেল করে পরের যে ভিউ পয়েন্টটা ছিল সেখানে চলে যেতাম, তাহলে বেশ বড় অনেক কিছু জিনিস মিস করতাম। এখানে হরিণটা একদম সামনে চলে এসেছিল, আর অদ্রিজ বাবু ওরা ওর গায়ে হাত দেওয়ার জন্য ছটপট করছিল। হরিণটাও কিন্তু বেশ ভালো, এখানেই চুপ করে দাঁড়িয়েছিল, সে কিন্তু এখান থেকে চলে যাচ্ছিল না। ওর গায়ে হাত দেওয়ার পরে এরাও বেশ আনন্দ করলো। তারপরে আমাদের ভীষণ গরম লাগছিল বলে এখান থেকে আইসক্রিম কিনে নিলাম। আইসক্রিম খেতে খেতে বাকি জায়গাটা ঘুরে দেখলাম। তারপরে আমরা আমাদের যে গাড়িটা ছিল, ওই ভ্যানটা, সেই ভ্যানে চেপে চলে গেলাম আমাদের পরবর্তী যে আরেকটা পার্ক ছিল, বললাম ছোট্ট মতো একটা সোনার বাংলা পার্ক, সেই সোনার বাংলা পার্কে। সোনার বাংলা পার্কটাতে ঢোকার জন্য 10 টাকা করে আলাদা এন্ট্রি ফি লাগে। তো প্রথমেই আমরা এখানে এন্ট্রির জন্য টিকিটটা কেটে নিলাম, তারপরে আমরা ভেতরে এক এক করে প্রবেশ করলাম। ভেতরে পার্কটা খুব বেশি বড় নয়, একদম ছোট মতো, কিন্তু খুব সুন্দরভাবে সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো লাগছিল। পানীয় জলের ব্যবস্থাও ছিল, আর গাছগুলোতে এত সুন্দরভাবে ফুল ফুটেছে, সেই ফুলগুলো দেখেই একদম মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। আমি তো বেশ অনেকক্ষণ ধরে ফুলগুলো দেখলাম। তারপরে মনে পড়লো আমি তো ব্লগ করছি, তার জন্য একটুখানি ক্যামেরাটা অন করে ভিডিওটাও নিয়ে নিলাম। বেশ ভালো লাগছিল, এত সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের গোলাপ ছিল। শুধু কি গোলাপ, আরও নানান ধরনের ফুল ছিল। আর এই ছোট্ট গাছটা কামিনী ফুলে ভর্তি হয়েছিল। এরকম কামিনী ফুলের গাছ পুরো এই পার্কটা ময় ছিল, আর দেখতেও বেশ ভালো লাগছিল। তারপরে আমরা সোজা চলে গেলাম ময়ূরের জায়গাটাতে। এখানে 2টো ময়ূর ছিল, অ্যাকচুয়ালি একটা ময়ূর ছিল আর একটা ময়ূরী ছিল।
ময়ূরগুলো চুপচাপ বসেছিল বলে ওদেরকে আর ডিস্টার্ব না করে এবার আমরা এগিয়ে চললাম। চারধারে ফুলের বাগানের সুন্দর সুন্দর ফুল দেখতে দেখতে প্রথমেই আমরা পৌঁছে গেলাম সেই করকনাথ মুরগির যে জায়গাটা, সেখানে করকনাথ মুরগিগুলো দেখতে। আমরা করকনাথ মুরগি সম্পর্কে জানলেও বাচ্চাগুলো তো আর জানে না, তাদেরকে এগুলো দেখিয়ে বলা হলো। আর এই ছোট্ট ছোট্ট রাজহাঁসের বাচ্চা আমি কিন্তু কোনোদিন দেখিনি। রাজহাঁস আমি সবসময় এরকম বড় বড়ই দেখেছি, আজকে ছোট্ট রাজহাঁসের বাচ্চাগুলোকে দেখেও বেশ ভালো লাগলো। তার পাশেই ছিল গিনিপিগ আর এই খরগোশের যে খাঁচাটা, এখানেও প্রচুর খরগোশ ছিল আর সুন্দর একটা ফাউন্টেন ছিল। তারপরে আমরা পৌঁছে গেলাম এই টার্কি মুরগির জায়গাটাতে। অনেকগুলো টার্কি ছিল আর এরা ভীষণভাবে চিৎকার চেঁচামেচি করছিল। এদেরকে দেখা শেষ করে তারপর আমরা আরেকটুখানি এগিয়ে যেতেই দেখতে পেলাম একটা ছোট্ট খাঁচার মধ্যে একটা বেজিকে আটকে রাখা রয়েছে, আর বেজিটা কিন্তু ছটপট ছটপট করছে। তার পাশে একটা ছোট্ট টিয়া পাখি রয়েছে খাঁচার মধ্যে। এই টিয়া পাখিগুলো খাঁচায় বন্দি অবস্থায় থাকলে আমার একটুও ভালো লাগে না দেখতে। তারপরে আমরা গেলাম পাশে আরেকটা জায়গায়, সেখানে দেখলাম কোয়েল পাখি রয়েছে আর রয়েছে কয়েকটা পায়রা। এবার সেখান থেকে বেরিয়ে এলাম। তারপরে আমরা পৌঁছে গেলাম আবারও ফেরিঘাটের কাছে। ওই যে বলছিলাম না 3টে নদীর সঙ্গমস্থল, এইটাই হচ্ছে সেই জায়গাটা। আমি ভুল হলেও হতে পারি, তবে মনে হয় যতদূর এখানে নামগুলো আমাদেরকে ওই নৌকার মাঝি বললেন, কংসাবতী, কুমারী আরও কোনো একটা নাম নদীর বলেছিল। 3টে নদী নাকি এখানে মিশেছে। আমি জানি না, আমি জানতাম 2টো নদী আছে, কুমারী আর কংসাবতী। যাই হোক, সে তারপর নদী থেকে নেমে আমরা এখন এই যে লোকাল এখানে যে জায়গাগুলো ছিল সেগুলো পায়ে হেঁটে হেঁটেই ঘুরছিলাম। আর এখানে প্রচুর হাতের কাজ, ছোট ছোট কাঠের জিনিস বিক্রি হচ্ছিলো, তাই এখান থেকে কয়েকটা জিনিস নিয়ে নিলাম বাড়ির জন্য। তারপর এই ড্যামের ওই সাইডটা গিয়ে একটুখানি ঘুরে দেখলাম। সারাটা দিন যে কিভাবে কেটে গেল আমরা বুঝতেও পারিনি। এবার বাড়ি ফেরার পালা। পুরোটাই এনজয় করলাম। আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটাও আমাকে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যতক্ষণ না দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা।